অবশেষে জুলাই অভ্যুত্থানের ৯ মাস পর জানা গেল ৫ আগস্ট কোথায় ছিলেন ওবায়দুল কাদের। একটা শব্দ বলবো কেন ১-১০টা মিনিটও সহ্য হয় না। দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর তাসের ঘরের মতো আওয়ামী সরকার ভেঙে গেলে অনেকের মতোই চরম মুহূর্ত পার করতে হয়েছে দলটির এই ক্ষমতাবান সদস্যকে। কলকাতায় পালিয়ে যান ওবায়দুল কাদের। তাই প্রশ্ন হচ্ছে, এতদিন দেশের কোথায় গা ঢাকা দিয়েছিলেন তিনি, আর এ নিয়ে সরকার কি কিছুই জানতেন না? যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত ৩ মাস ছিলেন। একটা শার্ট, এদের ওই ব্যাজ লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে, আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে ছোট এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। এবং কেন ঘটবে না, ঘটাটাই স্বাভাবিক। কারণ যে লোকটা ইমিগ্রেশন আছে, যে লোকটা তাকে পার করে দিতে, সে তো তাদেরই নিয়োগকৃত লোক, তার নুন খাইছে, তার গুণ খাবে না। যে এই সরকার বিগত সরকারের মতো করে কথা বলে, তার কথার ধরনগুলো কিন্তু অগণতান্ত্রিক স্বৈরাচারী প্যাটার্ন। অবশেষে জুলাই অভ্যুত্থানের ৯ মাস পর জানা গেল ৫ আগস্ট কোথায় ছিলেন ওবায়দুল কাদের, কি ঘটেছিল তার সাথে। সেই ৫ আগস্টের পর প্রথমবারের মতো ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের মুখোমুখি হয়েছেন ওবায়দুল কাদের। দিয়েছেন জুলাই অভ্যুত্থানের বহু প্রশ্নের উত্তর। জানান শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘন্টা। লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, সেই সময় তিনি খুবই ভাগ্যবান। সেদিন তার বেঁচে থাকার কথাই ছিল না, মৃত্যু থেকে অনেক কাছে ছিলেন বলেও স্বীকার করেন তিনি। বলেন ৫ আগস্ট তিনি অবস্থান করছিলেন তার সংসদীয় এলাকায়, তবে প্রাণ ভয়ে বাড়িতে অবস্থান করতে পারেননি। তিনি ছিলেন পাশের একটি বাসায়। পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছে। জানান চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আমি যে বাসাটায় ছিলাম আন্দোলনকারীরা সেই বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘন্টা। ৭-৮ জন ছেলে ঢুকলো, খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি। তারপরেও ৭ থেকে ৮ জন ছেলে ঢুকে পড়ে খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। ওবায়দুল কাদের বলেন, হঠাৎ তারা তার দিকে তাকিয়ে বলতে থাকে, নেত্রী চলে গেল, আপনি যাননি কেন? আমি কিছু বলছিলাম, তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না। তারা আমাকে বলে, আপনার ছবি তুলবো। তারপর ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত। কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিষেই শীতল হয়ে গেল। তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এ সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এরপর কালো একটা মাস্ক মুখে দিয়ে তাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে যায়। এ সময় হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল। হঠাৎ করে কেন যেন এসে পড়লো, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো, পথে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। বলতে লাগলো, আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবেন না। এই করে করে নিয়ে গেল অনেক দূর একটা জায়গায়। এটা ভাবতেও পারেনি যে ওরা বাথরুমে ঢুকলো। সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন তিনি। বলেন, আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, দিস মোস্ট ইম্পর্টেন্ট। এরপর তারা কেন ছেড়ে দিল, কোথায় নিয়ে গেল সেই সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত। রাস্তায় অসংখ্য মানুষ, সেখানে অনেকেই তো আছে, আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারত। কিন্তু কেন তারা এমন করলো তা নিয়েও আন্দাজ করতে পারেনি। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা। এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি বাংলাদেশেই ছিলাম ৩ মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। এর মধ্যে একে একে সবাই গ্রেপ্তার হতে শুরু করলে তিনি পালিয়ে ভারতে চলে যান। ২১২টা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি। একটা শব্দ বলবো কেন ১-১০টা মিনিটও সহ্য হয় না। ৫ আগস্ট পূর্ব সময়ে আওয়ামী লীগের দ্বিতীয় প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের। দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর তাসের ঘরের মতো আওয়ামী সরকার ভেঙে গেলে অনেকের মতোই চরম মুহূর্ত পার করতে হয়েছে দলটির এই ক্ষমতাবান সদস্যকে। দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও এবার আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাকে কথা বলতে শোনা যায় ভারতীয় এক গণমাধ্যমে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা।
আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক, এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। 7-8 জন ছেলে ঢুকলো। তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি নিয়ে। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে, আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপরে এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিয়েছিল, ছবি তুলেছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত। কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল। এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা, এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ, তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা ট্যাক্সি আসে, এটা ইজি বাইক, সেটা খালি ছিল, ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল। অত আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবে না। এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে। সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়। 5 আগস্টে তার রাজনৈতিক অবস্থান সম্পর্কেও কথা বলেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। আচ্ছা, বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, এগুলো প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম। মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি, ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল। ঠিক ঠিক, বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক। তো সেই সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতে 3 মাস পরে। আচ্ছা, এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রীর পরের স্থানটাই আপনার। আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার আমি আসামি হয়ে গেছি। তারপর এই অবস্থা অনেকে বললো, আবার এখান থেকেও অনেক অনুরোধ ছিল
আমি যেন সতর্কভাবে হুম এদিকে চলে আসি। সাক্ষাৎকারে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগকে অ্যাকশনে যেতে বলেননি বলেও জানান তিনি। আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে এই অভ্যুত্থান দমানোর হুম জন্য। হুম সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার হুম নিজু মজুমদার, হুম ও ইউটিউবে কথা বলে, হুম ও তখনকার ভিডিও নিয়ে হুম সেটা প্রচার করেছে হুম মাস তিনেক আগে। হুম সেখানে ছাত্রলীগের নামই ছিল। হুম বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগই যথেষ্ট, হুম এ ধরনের কোনো বিষয় ছিল না। এছাড়াও তিনি 5 আগস্টে গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে মুখ খোলেন। হ্যাঁ, কিন্তু এটা কি আসলে একদিনের পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন এটা ধরে? একটা ষড়যন্ত্রমূলক হুম ঘটনা, একটা বিস্ফোরণ হয়ে গেল। সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল, এবং এটা ব্যর্থতা ছিল না এ কথা তো বলা যায়। দলটির পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন এ বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের অবস্থানের কারণে জাতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়ে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক।